ফের বিস্ফোরণ, ফের বিপত্তি। ইসিএল এর কয়লা খনিতে বিস্ফোরণে বিপত্তি। জামুরিয়ায় খনি সংলগ্ন এলাকায় দেখুন, খনি সংলগ্ন যে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়লা তোলার সময় এই ঘটনা এবং বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে কয়লা তুলতে বিস্ফোরণে ফাটলের অভিযোগ। জামুরিয়ার কাটাগড়িয়ায় খনি এলাকার ঘটনা। সরাসরি চলে যাব, দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, বারবার এই ঘটনা ঘটে আর বারবার আমরা এই খবর বারবার দেখাই, যেখানে একাধিক বাড়িতে ফাটল। কি পরিস্থিতি, কিভাবে কি বলছেন সেখানকার মানুষজন এবং কিভাবেই বা এই সমস্যার সমাধান? দেখো, 2021 সালে এই কয়লা খনি নির্মাণ করে খোলামুখ কয়লা খনি, নর্থ সিয়ারসোল কয়লা খনি ইসিএল। এরপরই কিন্তু স্থানীয় বাসিন্দারা সরব হয় কয়লা খনির কর্তৃপক্ষের কাছে কি কয়লা খনিতে কয়লা উত্তোলন করার জন্য যে বিস্ফোরণ ঘটানো হয় তা অতি তীব্র থাকে, যার ফলে কিন্তু মাটির উপরে কম্পন দেখা দেয়, অনুভূতি হয় এবং একাধিক বাড়িতে ফাটল। গতকালও ঠিক বিস্ফোরণ একইভাবে ঘটানো হয়েছিল, যার ফলে কিন্তু একাধিক বাড়িতে ফাটল দেখা দেয় এবং সেই চিত্র আজকে অনেকটা পাল্টে যায়। বাড়ির বাউন্ডারি ওয়াল একেবারেই আজ দুপুরে ভেঙে পড়ে যায়। তাতেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে সেই এলাকার, খনি এলাকার আশেপাশে এলাকার বাসিন্দারা। কারণ হচ্ছে কি, হয়তো কোনোদিন সেই গোটা আস্ত বাড়ি একটা ভেঙে পড়ে যাবে এই বিস্ফোরণের ফলে। বিস্ফোরণের কথা খনি কর্তৃপক্ষকে জানালেও খনি কর্তৃপক্ষ আশ্বাস দেয়, আশ্বাসে শুধু কথা শেষ হয়ে যায়, কিন্তু বিস্ফোরণ যেমনকার তেমনই থাকে। প্রত্যেক দিন দুপুরে কয়লা খনিতে বিস্ফোরণ ঘটানো হচ্ছে, যার ফলে মাটিতে কম্পন এবং বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। অবিলম্বে এই বিস্ফোরণ না বন্ধ হলে কিন্তু আশেপাশে এলাকার মানুষরা বৃহত্তম আন্দোলন নামার একটা হুঁশিয়ারি দিয়েছে। বেশ, এবার পাহাড়ের দিকে নজর রাখি, কারণ টয় ট্রেনের ধাক্কায় জখম তরুণী। রাস্তা পেরোনোর সময় কার্শিয়াং স্টেশনের সামনেই দুর্ঘটনা ঘটে। জখম তরুণীকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিলিগুড়িতেও রেফার করা হয়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে বিশ্বজিৎ রয়েছে, কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে দুর্ঘটনা ঘটলো আর জখম তরুণীর অবস্থা এখন কেমন? তখন তোমাকে জানিয়ে রাখি যে মাকাই বাড়ির এই তরুণী কিন্তু আজ কাজের সন্ধানে কার্শিয়াংয়ে যায় এবং সেখানে কিন্তু রাস্তা পার হওয়ার সময় টয় ট্রেনের ধাক্কা লাগে এবং সেখান থেকে কিন্তু তরুণী ছিটকে পড়লে তাকে প্রথম অবস্থায় কার্শিয়াং হাসপাতাল এবং পরে শিলিগুড়িতে তাকে পাঠানো হয়েছে। মূলত বারবার এই দুর্ঘটনায় কিন্তু প্রশ্ন উঠছে টয় ট্রেনকে ঘিরে। গত 19শে মার্চ কিন্তু দেখা গিয়েছিল যে এক 4 চাকার সঙ্গে টয় ট্রেনের ধাক্কা লাগে। গত বছর দেখা গেছিল যে এই কার্শিয়াংয়ের কাছেই কিন্তু টয় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। এদিন কিন্তু যেই তরুণীর কিন্তু আহত হয়েছেন তার হাতে পায়ে চোট রয়েছে। বর্তমানে তিনি শিলিগুড়িতে তার ভর্তি চিকিৎসাধীন চলছে। এই বারবার টয় ট্রেনের সঙ্গে ধাক্কা, টয় ট্রেন দুর্ঘটনার কবলে পড়ছে, এ নিয়ে কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়ছে ডিএইচআর। তবে গোটা ঘটনায় ডিএইচআর তরফ থেকে কোনো ধরনের তথ্য কিন্তু পাওয়া যায়নি। তবে বারবার দুর্ঘটনায় কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ বিশ্বজিৎ। দুয়ারের রিপোর্টার এবার চলে যাব বাঁকুড়ার বিষ্ণুপুরে। সেখানে আবর্জনা বিক্ষোভ, অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে সেখানে আবর্জনা ফেলতে বাধা। আর স্থানীয়দের বাধার মুখে আবর্জনা না ফিরল জঞ্জাল বোঝাই লরি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি দেবব্রত রয়েছে। দেবব্রত, অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে যদি আবর্জনা ফেলতে না দেওয়া হয় তাহলে অন্য কোথায় এই শহরের যে আবর্জনা কোথায় ফেলবেন? একদমই যেমনটা পৌরসভা বলছে যে 150 বছরের পুরনো পৌরসভা, এই পৌরসভায় 150 বছর ধরে কোনো পৌর বোর্ড এখনো পর্যন্ত একটি ডাম্পিং গ্রাউন্ড করেনি। যেখানে একটি হেরিটেজ শহর, পুরনো শহর বিষ্ণুপুর, সেখানে দাঁড়িয়ে তাই এই সমস্যা, যেখানে সেখানে আবর্জনা ফেলতে হয়। তবে বর্তমান পৌর বোর্ড রাজ্য সরকারের পক্ষ থেকে 4 কোটি টাকা ব্যয়ে একটি ডাম্পিং গ্রাউন্ডের কাজ শুরু হয়েছে। কাউন্সিলর বলছে যে মাত্র 6 মাস সময় লাগবে, তারপরেই এই ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে যাবে আর আবর্জনার এই জঞ্জালে থাকতে হবে না। যেহেতু মানুষ 150 বছর অপেক্ষা করেছে, আর 6টা মাস অপেক্ষা করলে তাদের সমস্যার সমাধান হবে। তোমাকে জানাবো, গত রাতে বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে 3টি আবর্জনা বোঝাই গাড়ি বিষ্ণুপুর কাটানদার সংলগ্ন এলাকায় ফেলতে আসছিল। কারণ ওই এলাকার যে বাসিন্দারা রয়েছে তারা জানাচ্ছে সেখান থেকে দুর্গন্ধের টেকা দেয়, কারণ থাকা যায় না, ঘরে থাকা যায় না, রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা রয়েছে। তারা বারবার কাউন্সিলরকে বলেছে, চেয়ারম্যানকে বলেছে, বিষ্ণুপুর পুরসভাকে বলেছে, তারপরেও কিন্তু তারা শোনেনি। তাই বাধ্য হয়ে তারা এই আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ যে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ,
রাত 11টা-10টার সময় জবরা ফেলে দিয়ে যাচ্ছে, গন্ধ ঘরে টেকা যায় না। কারা ফেলছে? ওই মিউনিসিপালিটি লোক, বিষ্ণুপুর মিউনিসিপালিটি। কতগুলো গাড়ি ছিল রাতে? 4টা, তখন 11। এই পৌর বোর্ড অনেক চেষ্টায় পর 4 কোটি টাকা স্যাংশন হয়েছে। সেই টাকার কাজ শেষের মুখে বাউন্ডারি ওয়ালের কাজ শেষ। আর 6 মাসের মধ্যে ওই প্রসেসিং ইউনিট চালু হবে। এটা চালু হওয়ার পরে বিষ্ণুপুরের মানুষের কোনো রকম কোনো গন্ধ বা দুর্গন্ধ বা আবর্জনা ফেলার জায়গার জন্য চিৎকার করতে হবে না। আমরা মানুষকে বলছি যে 6 মাস ওয়েট করুন, এই সমস্যার থেকে সবাই মুক্তি পাবো। বাঁকুড়া থেকে চলে যাব আসানসোলে। ভাগাড়ে আগুনে অতিষ্ঠ স্থানীয়রা। আসানসোলে ডাম্পিং গ্রাউন্ডে আগুন, চারিদিকে ধোঁয়ায় ঢেকে যায়। রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে দীপক রয়েছে। দীপক, এই প্রথম তো এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগলো না, এর আগেও এই আগুনের ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে আতঙ্ক তো ছড়াবে, কিন্তু কেন বারবার আগুন লাগছে ডাম্পিং গ্রাউন্ডে? দেখো, পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে কি এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগানোর ঘটনা পৌরসভার কোনো কর্মী ঘটায়নি। তাইলে আগুন লাগিয়েছে কে? আজ সকালে যখন ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা বোঝাই লরি নিয়ে যায় আবর্জনা ফেলতে, তখনই তাদের নজরে আসে এই আগুন। এবং যেইভাবে দমকা হাওয়া দিচ্ছিল সকালে থেকে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বেশিরভাগ ডাম্পিং গ্রাউন্ডের বেশিরভাগ অংশে। তাতেই কিন্তু কালো ধোঁয়ায় আশেপাশে এলাকার ভরে যায়। এবং ডাম্পিং গ্রাউন্ডের পাশে যারা বাড়ি বানিয়ে পড়ে বসতি এলাকা রয়েছে, তারা মূলত সমস্যায় পড়েছে। একদিকে হচ্ছে ধোঁয়াতে তারা সমস্যায় পড়েছে, অন্যদিকে ডাম্পিং গ্রাউন্ডের দুর্গন্ধতে তারা জেরবার। এরপরে কিন্তু দমকল বাহিনীকে খবর দেওয়া হয় এবং সকাল থেকে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, যেটা আজ দুপুরে এসে পরে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল বাহিনী। কিন্তু প্রশ্ন উঠছে, এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগালো কে? তা কিন্তু পৌরসভায় জানাতে পারছে না পরিষ্কার, কারণ পৌরসভার পক্ষ থেকে কোনো আগুন লাগানো হয়নি। এবং 19 নম্বর জাতীয় সড়ক পাশে থাকাতে এই যে কালো ধোঁয়া ডাম্পিং গ্রাউন্ড থেকে উঠে আগুনের, তা কিন্তু জাতীয় সড়কেও আসে, যার ফলে যান চলাচলে প্রভাব পড়ে। ধীর গতিতে চালাতে হয় 19 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। বেশ, এবার দেখাবো আবাসে ফের কাটমানির অভিযোগ। আবাসে টোপি বৃদ্ধার থেকে 36,000 টাকা নিয়েছেন নেতা, এমনটাই অভিযোগ বৃদ্ধার। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, যে বিষয়টা জানতে চাইবো যে আবাসের টোপে বৃদ্ধার থেকে 36,000 টাকা কে নিল, ঠিক কি অভিযোগ? আবাসের টাকা কি বৃদ্ধা আদেও পেয়েছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, এইটা হচ্ছে তুফানগঞ্জ 2 ব্লকের বক্সিরহাটের ঘটনা। এখানকারই শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বৃদ্ধা চিত্রবালা বর্মন, তিনি যেটা গতকাল বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি, যিনি আবার স্থানীয় পঞ্চায়েতও বটে, পঞ্চায়েত সদস্য, সেই পঞ্চায়েত সদস্য মিলন বর্মন তার কাছ থেকে তাকে বাড়ি দেবেন, বাংলার বাড়ি আবাস যোজনার বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার বাড়ির সামনে একটি রাস্তা তৈরি করে দেবেন। এই প্রতিশ্রুতি দিয়ে সেই বৃদ্ধার থেকে 36,000 টাকা নিয়েছেন, কিন্তু সেই বৃদ্ধা এখন পর্যন্ত বাড়িও পায়নি, তার বাড়ির সামনে রাস্তাও তৈরি হয়নি। এখন টাকা ফেরত চাইতে গেলে তাকে হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে কোনো উপায় না দেখে এবার বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছে ওই বৃদ্ধা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা মিলন বর্মন। তিনি যেটা জানিয়েছেন, ওই বৃদ্ধা বিজেপি করে, তাই বিজেপির মদতে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন। তমশ্রী, বেশ, এবার বীরভূমের শিউরির খবরের দিকে নজর রাখবো। সেখানে গোপালপুরে ধুন্ধুমার, খেলা ঘিরে দুপক্ষের সংঘর্ষ, মারামারি এবং যে ছবি আপনারা দেখছেন বীরভূমের শিউরির গোপালপুরের ছবি, পরপর বাড়িতে ভাঙচুর, মারপিটে জখম দুপক্ষের 4 জন। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, জানতে চাইবো যে এই যে ধুন্ধুমার পরিস্থিতি, খেলা ঘিরে দুপক্ষের সংঘর্ষ, ঘটনার সূত্রপাত কি থেকে? দেখো, ঘটনার যে সূত্রপাত সেটা হচ্ছে একটি ঈদ উপলক্ষে সেখানে একটি খেলার আয়োজন করা হয়েছিল এবং সেই সময় কিন্তু দুপক্ষের মধ্যে হঠাৎ করেই কিন্তু সেখানে বচসা এবং বচসার পর সংঘর্ষের সৃষ্টি হয় এবং সংঘর্ষ এতটাই বেড়ে যায় সেখানে কিন্তু বাঁশ নিয়ে লাঠি নিয়ে সেখানে মারামারি হয় এবং তার পাশাপাশি সেখানে কিন্তু বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয় এবং ইট বৃষ্টি হয়। এবং যে ঘটনা আমরা জানতে পারছি, দীর্ঘদিন ধরেই কিন্তু গ্রামে একটি কমিটি গঠনকে কেন্দ্র করে একটা বিবাদ চলে আসছিল, সেই বিবাদেরই কিন্তু প্রতিফলন করলো আজকে এই খেলাকে কেন্দ্র করে। এবং সঙ্গে সঙ্গে শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলে গিয়ে তারা কিন্তু আহত প্রায় 4 থেকে 5 জন, তাদেরকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। এবং গ্রামের যিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন তাকেও কিন্তু পুলিশ আটক করেছে, কারণ সেই সময় কিন্তু যে মারামারি সূত্র ছিল সেখানে কিন্তু তিনিও অংশগ্রহণ করেছিলেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। তবে গ্রামে যেহেতু উত্তেজনা রয়েছে, গ্রামে এখনো কিন্তু পুলিশ পিকেট রয়েছে। বেশ সুপ্রতিম। আমার ছেলে বাড়িতে থাকে না, বাঁকুড়াতে থাকে। সেই বাড়ি একটাই ছেলে আমার, সেই ছেলেটা বাড়ি মানে চোখ হবে কি হবে ঠিক নাই। তারা মেরেছে দিলীপের পার্টি, আমরা সেই একই দল তৃণমূল। গ্রামী তৃণমূল মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে। ও আপনার দেখছে যে এই সুযোগ পেয়েছে। আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে, আমাদের মেম্বারই বেগড়া পায়, পয়সা দিয়ে বেগড়া পায়। ওর মানে আশেপাশে ঘুরে বেড়াবার আমাদের লোক ছিল না, 5 জন ছিল। যত বেড়েছে বৃষ্টি ঢালা 7 জন আহত হয়েছে। এবার চলে যাব কোচবিহারে। সুটকাবাড়িতে গোষ্ঠী সংঘর্ষ, মারপিটে জখম অঞ্চল যুব তৃণমূল সহ সভাপতি, আরো 2 জন হাসপাতালে ভর্তি। দেখুন কোচবিহারের সুটকাবাড়িতে গোষ্ঠী সংঘর্ষ, সরাসরি চলে যাব। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, এমন কি পরিস্থিতি তৈরি হলো যেখানে 2 গোষ্ঠীর এই রকম সংঘর্ষ, মারপিট, হাসপাতালে ভর্তি 2 জন? হ্যাঁ তমশ্রী, দেখো তোমাকে জানিয়ে রাখি, এই সুটকাবাড়িতে তৃণমূলের অঞ্চলের দখল কার হাতে থাকবে সে নিয়ে কিন্তু তৃণমূলের 2টো গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এবং আজ ঈদের নামাজের শেষে যখন একটা উৎসবের পরিস্থিতি, ঠিক সেই সময়ই সুটকাবাড়িতে একটা সংঘর্ষের ঘটনা ঘটে, যেটা অভিযোগ তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি সিরাজুল হকের ছেলে, তার নেতৃত্বে একদল গিয়ে তৃণমূলের যুব সহসভাপতি এবং আরও তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় এবং এই ঘটনায় 3 জন জখম হয়। তারা বর্তমানে 2 জন কোচবিহার MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন, বাকি একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও পাল্টা অভিযোগ করেছেন অঞ্চল তৃণমূল সভাপতি, তার দাবি ওই যে যারা তৃণমূল যুব নেতা বলে নিজেদের দাবি করছেন তারাই তার ছেলেকে মারধর করেছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। তমশ্রী। বেশ শুভঙ্কর। পুরি রড দিয়ে পুরে মারলো আমাকে, কেন যে মারলো আমি এটা বুঝতে পারলাম না। আমি তো জন্মসূত্রে তৃণমূল করি। সিরাজুল অন্তঃসভাপতি, সিরাজুল বুঝে গেছে ওনার পায়ের তলে মাটি সরে গেছে, তার জন্য ওরা ওর ছেলে ফেলে, ওর ভাস্তা, ওর ভাই সবাই মিলে আমাকে এসে মারলো। ওর আরো মারবে, এটা তো মিথ্যে কথা বলছে। এবার আরো মারবে। আর ও কয়দিন কেস খাওয়া ব্যাগটা আমার ছেলেকে মারছে, ওকে কি বুঝে করবে? ওর আরো মারবে, এটা তো মিথ্যে কথা বলছে। এবার আরো মারবে। আর ও কয়দিন কেস খাওয়া ব্যাগটা আমার ছেলেকে মারছে, ওকে কি বুঝে করবে? আরামবাগের দিকে নজর রাখবো। আরামবাগে সেখানে মদ বিক্রি হচ্ছে স্কুলের পাশে, আর স্কুলের পাশে মদ বিক্রি প্রতিবাদ করেছেন এর আগে অনেকবার, কিন্তু প্রতিবাদে কোনো কাজ হয়নি। এবার মদ বিক্রির প্রতিবাদ মহিলাদের, টোটোয় করে মদ নিয়ে যাওয়ার সময় মদের টোটোতে ভাঙচুর গ্রামের মহিলাদের, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মদ বিক্রির অভিযোগ। সরাসরি চলে যাব, শুভদীপ রয়েছে আমার সঙ্গে, শুভদীপের সঙ্গে কথা বলবো। শুভদীপ, এর আগেও তারা প্রতিবাদ করেছিলেন মহিলারা, কেন কাজ হয়নি যার জন্য এভাবে প্রতিবাদ করতে হলো, এভাবে বিক্ষোভ দেখাতে হলো? একেবারেই দেখো, আরামবাগের মই গ্রামে যে শিবতলা রয়েছে সেখানে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ উঠছিল যে 3টি বাড়িতে বেআইনিভাবে লাইসেন্স ছাড়া সেখানে দেশি এবং বিদেশি মদ বিক্রি চলতো এবং এলাকার বিভিন্ন যুবকরা ওই মদের নেশায় আসক্ত হয়ে কিন্তু বাড়িতে অশান্তি করছিলেন। এর ফলে মহিলারা প্রতিবাদ জানান এবং পুলিশেও নাকি তারা জানিয়েছিলেন বলে তাদের দাবি, অথচ কোনো রকম ভাবে কোনো কাজ হয়নি। এদিন তাই বিক্ষোভে ফেটে পড়েন মদ বোঝাই টোটোকে ঘিরে এবং সেখান থেকে টোটো থেকে মদ রীতিমতো নিয়ে রাস্তায় ফেলে তারা বিক্ষোভ দেখান এবং ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ সেখানে গেলে সেখানেও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তারা দাবি করেন যে দ্রুত এই এলাকায় বেআইনি মদের কারবার কিন্তু বন্ধ করতে হবে। এরপর পুলিশ অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করার পরেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তমশ্রী। বেশ শুভদীপ। ওরা 2 পয়সা রোজগার করতে সব খেয়ে নিচ্ছে, ঘরে লোকের সংসার চলে না। কেন মেয়ে মানুষরা খেটে মরে যাচ্ছে পরের ঘরে, স্বামীরা শুধু মদ খাচ্ছে, ছেলেরা স্বামীরা সব মদ খাচ্ছে, মদ খেয়ে অশান্তি পাচ্ছে। আজকে আমরা মদ ধরেছি, মদ তুলতে চাই, আমরা গ্রামে মদ করতে দেবো না। গোটা তিরল অঞ্চলের লোক এখানে সে মদ খেতে
খেতে আসে, এই ছেলেগুলোকে মদ খেয়ে দিনের পর দিন পড়ে থাকছে। আজকে হসপিটালাইজ করতে হবে কিছু ছেলেকে, যাদের স্বামীরা আজকে মদ খেয়ে লিভার ডিজিজে ভুগছে, যাদের ছেলেরা আজকে মদ খেয়ে আজকে যাদের মুখ খুলে গেছে, চোখ খুলে গেছে, তাদের মায়েরা এসেছে অভিযোগ জানাতে, তাদের মেয়েরা আজকে মদ ভেঙেছে। এই রমরমিয়ে ব্যবসা দীর্ঘদিন চলছে। এটা যদি না ওঠে 72 ঘন্টার মধ্যে যদি কোনোভাবে এদের বাড়ি থেকে 1 কিলো যদি মদ না যায়, আরো বড় আন্দোলন হবে এখানেতে। এত দেখলেন আরামবাগের ছবি, বইপিঠেও সেই একই ছবি, মদ বিক্রি হচ্ছে মুদির দোকানে, আর তারই প্রতিবাদ ঘিরে রীতিমতো উত্তেজনা বইপিঠে, আর সেখানেই আক্রান্ত পুলিশ। এই ঝামেলা পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত পুলিশকেও মারধর করা হচ্ছে। বইপিঠে আক্রান্ত পুলিশ, মুদির দোকানে মদ বিক্রি ঘুরিয়ে উত্তেজনা, মদ বিক্রির প্রতিবাদে দোকানে ভাঙচুর, আর সেই পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশকে ঘটনাস্থলে গেলে বিক্ষোভ এবং পুলিশকেও মারধরের অভিযোগ। পুলিশের ওপর চড়া হয়েছেন উত্তেজিত জনতা, যে ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে, কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, মানে সাধারণ মানুষের রাগ ক্ষোভ কোন জায়গায় পৌঁছেছে, যেখানে মুদির দোকানে মদ বিক্রি হচ্ছে, প্রতিবাদ করছেন, সেখানে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ, যেখানে আক্রান্ত হতে হলো পুলিশকেও। হ্যাঁ দেখো, একেবারেই প্রশাসনের উপরে আস্থা হারানোর ফল কিন্তু এই ঘটনাটাই সেই কথাটাই বলে, যেটা বারে বারে কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে প্রশাসনকে দ্বারস্থ হয়েছে। গ্রামবাসীরা বারে বারে অভিযোগ জানিয়েছেন যে এরকম একটা মুদিখানা দোকানে যে দেবীপুর যে গ্রাম রয়েছে, তার যে শনি মোড়, যে মইপিট কোস্টাল থানার, সেখানে কিন্তু যে দীর্ঘদিন ধরে মদ বিক্রি হচ্ছে, সেই মদের দোকান কিন্তু কোনোভাবে বন্ধ করা হচ্ছিল না। এবং তারই প্রতিবাদ স্বরূপ কিন্তু যেটা রবিবার রাতে একদম গ্রামের কয়েকশো মহিলা কিন্তু চড়াও হয়, এবং চড়াও শুধু নয়, দোকানের ভেতরে ভাঙচুর চালানো হয়, এবং যে মদের যে স্টক ছিল সম্পূর্ণ কিন্তু ভেঙে বিধ্বস্ত করে দেওয়া হয়। সেই ঘটনার খবর পেয়ে মইপিট কোস্টাল থানার পুলিশ যখন ঘটনাস্থলে গেল, একদম স্বাভাবিকভাবে মইপিট কোস্টাল থানার পুলিশ যখন ওই যে মদ দোকানে যায়, যে মদ ব্যবসা করছিলেন, তাকে যখন উদ্ধার করতে গেল, স্বাভাবিকভাবে তাকে নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ একদম ধস্তাধস্তি চলে পুলিশের সঙ্গে, এবং তাতে করে পুলিশের কয়েকজন কিন্তু একটু আহত হয়েছে। শেষমেশ জনতাকে কিন্তু বুঝিয়ে কোনো রকম ওই যে সামাল দেওয়া গেছে। ধন্যবাদ বিশ্বজিৎ। নির্মীয়মান বাড়ির রিজার্ভারে মৃত 2 শ্রমিক। রিজার্ভারে কাজ করতে নেমেই মৃত্যু হয়েছে 2 শ্রমিকের। নির্মীয়মান বাড়ির রিজার্ভারে, এবং ঘটনা ঘটেছে আসানসোলের হীরাপুরের ঘটনা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে দীপক শর্মা রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, একটা নির্মীয়মান বাড়ির রিজার্ভারে কাজ হচ্ছে, কোনো রকম সেফটি সিকিউরিটি ছাড়াই কাজ হচ্ছিল, যেখানে 2 জন শ্রমিকের মৃত্যু হলো। দেখো, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি হয়েছে এবং নতুন করে রিজার্ভার তৈরি হয়েছে, তাতেই কিন্তু যে নির্মাণ কর্মীরা ছিল তারা কোনো প্রিকশন না নিয়েই তারা সেই নতুন তৈরি করা রিজার্ভারের, আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে নামতে যায়। এবং যখন প্রথম শ্রমিক সেই রিজার্ভারে নামে এবং সে অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে উদ্ধার করতে পরের আরেক শ্রমিক নামে। এরপরই যখন দেখতে পাই 2 শ্রমিকই অসুস্থ হয়ে পড়েছে, তারপরই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়, কারণ ততক্ষণ আশেপাশে লোক বুঝতে পেরেছে কি এই আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে তৈরি হয়েছে বিষাক্ত গ্যাস। এরপর নামাটাই হচ্ছে বিপদ। তবে দমকল বাহিনী এসে পড়ে, যতক্ষণ এই 2 নির্মাণ কর্মীকে উদ্ধার করে, ততক্ষণ 2 জনের মৃত্যু হয়ে গেছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে কি সেই আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল, কি গ্যাস তারা এখনো বলতে পারছে না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একদিকে যেমন দমকল বিভাগ তদন্ত করছে, অন্যদিকে আতঙ্কিত হয়ে পড়েছে কি নবনির্মাণ বাড়ি, সেইখানে এই ওভারহেড রিজার্ভার বা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি করছে, সেইখানে এই বিষাক্ত। বেশ, সকালে যখন আমি এখানে 9:30টার সময় আসলাম, দেখলাম যে আমাদের শম্ভু মিস্ত্রি উনি একজন লেবারকে রিজার্ভার ট্যাঙ্কিতে ঢুকিয়ে বাঁশটা, যেটা নতুন ট্যাঙ্কি হয়েছে, বাঁশটা বের করার জন্য উনাকে ঢুকালেন। যখনই ঢুকালেন ভিতরে, উনি অবশ্যই পড়ে গেলেন। ভিতরে মোটামুটি 1 ফুট জল আছে, 1.5 ফুট। উনি পড়ে গেলে শুয়ে গেলেন। উপর থেকে প্লাস্টার মিস্ত্রি ওনাকে হেল্প করে, যে উঠা ধরো, ওকে ধরতে জন্য ওনাকেও নামা করলাম। ও উঠাতে গেলে ও অবশ করে পড়ে গেল। এবারে আমরা কাকে বলবো? আমি আর শম্ভু মিস্ত্রি বাইরে থেকে লোকগুলোকে ডাকলাম, ওইখানে দেখালাম, তো 2জনই অবশ্যই পড়ে আছে। বাঁচাতে মোটামুটি বহুত দেরি হয়ে গেল। এখন ফায়ার ব্রিগেড এসছে, ও উঠালো।
একজন এইভাবে বসছিল মিস্ত্রিটা, আর আপনার মুখ ডুবিয়ে এরকম মুখ কাজ চলছিল। এটা রাজমিস্ত্রির জলের সেফটি ট্যাঙ্কে পাটা বাস খুলতো। এক লেবারটার নাম অনিল আছে, আর মিস্ত্রিটা নতুন ঢুকেছিল, ওর নাম জানি না, গুটগুটি নতুন পাড়া, ও সেখানে বাসিন্দা। হ্যাঁ, অনিল গুটগুটি পাড়া। একজন ঘরে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছিল এবং তার সিঁড়ির নিচে একটা রিজার্ভারের কাজ চলছিল। সেখানে ওরা ডাউট করে যে দুজন পড়ি আছে। তারপরে এখানকার বাড়ির মালিক বা পার্শ্ববর্তী যারা প্রতিবেশী ছিল, পুলিশ এবং ফায়ার ব্রিগেড খবর দেয়। তারা এসে পুলিশ, হিরাপুর পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে ওরাকে রেস্কিউ করে হসপিটাল নিয়ে গেছে। মেদিনীপুর মেডিকেলে সন্তানের জন্ম দিয়েছেন মা। আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মা। আর সদ্য মাকে বাড়ি নিয়ে যেতে টাকা চাওয়ার অভিযোগ নিশ্চয়যান চালকের বিরুদ্ধে। কেন নিশ্চয়যান চালক টাকা দাবি করলেন, ঠিক কি অভিযোগ রয়েছে জানাবে শোভন, রয়েছে আমার সঙ্গে। শোভন শুনতে পাচ্ছ? শোভন, ঠিক কি অভিযোগ এই চালকের বিরুদ্ধে? কেনই বা টাকা চাইলেন নিশ্চয়যান চালক? দেখো, যেটা জানা যাচ্ছে যে ওই যে অভিযোগকারী যিনি রয়েছেন, তিনি গত 25 তারিখ তার প্রসূতি একজনকে ভর্তি করেছিলেন মাতৃমা বিভাগে, এবং তাকে আজকে ডিসচার্জ করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগ থেকে। এবং তাকে ছাড়ার পরেই 102 কল করে মাতৃযান সে বুক করে, এবং সেই মাতৃযানের যখন চালক এসে উপস্থিত হয়, সেই চালক তাকে কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার জন্য 400 টাকা দাবি করে, এমনকি অভিযোগ পরিবারের। এবং তারপরে কিন্তু তিনি যখন টাকা দিতে অস্বীকার করেন, তাকে কিন্তু সেই মাতৃযান থেকে নামিয়ে দেওয়া হয় জোরপূর্বক, এমনটাই অভিযোগ উঠে আসছে। যদিও মাতৃযানের চালক যিনি রয়েছেন তিনি বলছেন যে তিনি বকশিস হিসেবে টাকা চেয়েছিলেন, তিনি কোনো টাকা দাবি করেননি। এবং পরবর্তীকালে তিনি যারা অভিযোগকারী রয়েছেন, তারা হাসপাতালে যে পুলিশ রয়েছে, সেই পুলিশকে বিষয়টি মৌখিক আকারে জানালে পুলিশি হস্তক্ষেপের পরবর্তী সময়ে কিন্তু তাকে বাড়ি পৌঁছানো হয় সেই মাতৃযানের মাধ্যমে। আমরা এই অ্যাম্বুলেন্সে উঠেছিলাম, ওটা ফ্রি সার্ভিস দেওয়ার জন্য যায়। বুঝতে বলছে 400 টাকা দিতে হবে, না হলে আমি যেতে পারবো না। ওটা বলছে আমার বকশিস, না আমরা বলছি এতটা দিতে পারবো না, আমরা গরিব মানুষ করে থেকে টাকা দেবো। বলছে তাহলে আমি যেতে পারবো, যে নাম করে দিলাম। হ্যাঁ, নাম করে দিচ্ছে গাড়ি থেকে। নিশ্চয়ই কি নিয়ম আছে? পেশেন্ট পার্টির সঙ্গে তো 3 জন। কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? এটা আমরা আবদারে বলি। কতদিন গাড়ি চালাচ্ছে? 5 বছর। এটা আমরা আবদারে বলেছি স্যার। মানে টাকা চাইতে পারো? না, যাও ওটা তার কিছু দিতে হবে না, এলো যাও। পেশেন্টকে নামিয়ে দিয়েছে? না, পেশেন্ট উনি নিশ্চয় দিতে হবে, নিজেই নেমেছেন, আমি নামাই নিব না। আমি কি বলছি না ভাই আপনাকে টাকা না দিলে নিয়ে যাবো নি?